মহোদয়, মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহাশয় যে বেসরকারি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন এবং এই প্রস্তাবে বিধানসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করুক। এই পরিপ্রেক্ষিতে এখানে ইসলামউদ্দিন মহাশয় বলার পরেও সেখানে বেশ কয়েকজন মাননীয় সদস্যরা তার পক্ষে বক্তব্য রেখেছে এবং আমাদের সরকার এর আগেও বিভিন্ন সময়ে এই শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন সময় সভাতে আলোচনা করা হয়েছে এবং এই শূন্যপদগুলো কিসের কিভাবে হয়, যেমন ধরুন অবসর গ্রহণ বা অন্য কারণে ক্যাডার সার্ভিস এবং স্থায়ী পদ থেকে যে শূন্যপদ সৃষ্টি হয় সেগুলিকে কেবল শূন্যপদ হিসাবে গণ্য করা হয়। অস্থায়ী পদের ক্ষেত্রে যদি কোনো পদ 1 বছরের বেশি সময় ধরে খালি থাকে তবে সেই পদটি লুপ্ত হয়ে যায় এবং পুনরায় সে পদ সৃষ্টি করতে হবে। পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কোন পদ প্রথম সৃষ্টি হয়, এরপর ফিলিং আপ, পারমিশন পাওয়ার পর প্রার্থী বাছাইয়ের জন্য রিক্রুটমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া এবং রিক্রুটমেন্ট বোর্ড থেকে সুপারিশ পাওয়ার পর অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। আমি প্রক্রিয়াটার কথা বলছি। আমাদের সরকার কেবল ক্যাডার সার্ভিস ও স্থায়ী পদ শূন্য পদের ক্ষেত্রে নিয়োগ সীমাবদ্ধ রাখেনি, বরং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে নিয়োগ করে থাকে। আমাদের সরকার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এই স্বচ্ছ নিয়োগ নীতি প্রয়োগ এবং এর মধ্যে কোথাও যাতে কোন প্রশ্ন না থাকে নিয়োগের ক্ষেত্রে, এবং সেটা সরকার আসার পর থেকে আমরা বরাবর সেটা আমরা মান্যতা দিয়ে চলেছি এবং স্বাভাবিকভাবেই এই স্বচ্ছ প্রক্রিয়াটাকে জারি রাখার জন্য অর্থ দপ্তর থেকে যে সমস্ত এবং এই ক্রিয়েশন এবং ফিলিং আপ গুলো আমরা দিয়ে থাকি সেগুলো বিভিন্ন মাধ্যমে সেগুলো যখন সিলেকশন তখনই এগুলো হয়। যেমন এখানে আমরা 2018-19 থেকে এই গ্রেডে 101 জন আমাদের নিয়োগ পেয়েছে, বি গ্রেডে 1 জন হয়েছে, সি গ্রেডে 981 জন হয়েছে এবং ডি গ্রেডে 87 জন হয়েছে। মোট 1170 জন 2018-19 সালে এটা আমরা নিয়োগ দিতে পেরেছি। 2019-20 সালে এ গ্রেডের 4 জন, বি গ্রেড 3 এবং সি গ্রেডের 917 এবং ডি গ্রেডে 159 জন। এভাবে এখানেও ওই বছরে 1083 জন হয়েছে। 2020-21 সালে এটা সবাই জানে যেটা কোভিড এর সময় সারা দেশ যখন আমরা জর্জরিত আমাদের সে ওই 20-21 এই গ্রেডে 41 জন এবং বি গ্রেডে 5 জন, সি গ্রেডে 517 এবং ডি গ্রেডে 117 জন নিয়োগ হয়েছে। মোট 680 জন। 2021-22 সালে এ গ্রেডে 225 জন এবং বি গ্রেডে 14 জন, সি গ্রেডে 2648 জন এবং ডি গ্রেডে 115 জন, মোট 3002 জন সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। 2022-23 সালে এ গ্রেডে 107 জন এবং বি গ্রেডে 67, সি গ্রেডে 3425 এবং ডি গ্রেডে 110, টোটাল 3709 জন। 23-24 এ গ্রেডে 35, বি গ্রেডে 215, সি গ্রেডে 3371
এবং ব্রিগেডে 190, টোটাল 3811। 24-25 এ গ্রেডে 40 জন, বি গ্রেডে 393 এবং সি গ্রেডে 1425 এবং ডি গ্রেডে 2241, মোট 4099 জন। ঠিক তেমনি 2025-26 সালে এ গ্রেডে 321 জন, বি গ্রেডে 445 এবং সি গ্রেডে 2037 এবং ডি গ্রেডে 488, মোট 3291 জন। 26-27 এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে রেকর্ড অনুযায়ী, যেখানে এ গ্রেডে 3 জন, বি গ্রেডে 0, সি গ্রেডে 1512 এবং ডি গ্রেডে 5 জন, মোট 1520। টোটালি যদি এই গ্রেডকে আমরা টোটাল করি এই পর্যন্ত আমাদের এই সময়কাল পর্যন্ত 877 জন এবং বি গ্রেডে 1143 এবং সি গ্রেডে 16,833 এবং ডি গ্রেডে 3,512, টোটাল 22,365 জন অলরেডি পেয়ে গেছে। নতুন এর মধ্যে যেখানে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি বা টিপিএসসি রিকমেন্ড করেছে এবং যাদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট অতি সত্ত্বর দেওয়া হচ্ছে, যেমন 131 জন এগ্রিকালচারাল অফিসার্স এবং 42 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স এবং এছাড়া 74 জন সরকারি অধ্যাপককে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আরো 127 জন সরকারি অধ্যাপক কেউ অফার অ্যাপয়েন্টমেন্ট সুপারিশ করে দেওয়া হয়েছে। এই টোটাল এই সংখ্যার সঙ্গে 374 জন যুক্ত হবে নতুন। এবং প্রমোশন পোস্টগুলি এই ভ্যাকেন্সি ফিল আপের মধ্যে নেই। প্রমোশন পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশনের যেখানে প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়। প্রমোশন পোস্ট ফিলিং আপের জন্য অর্থ দপ্তরের অনুমোদনের কোনো প্রয়োজন হয়। এবং বিভিন্ন সময় আমরা আগেও বলেছি, বারবার বলেছি যে এই নিয়োগ নীতির ক্ষেত্রে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য সরকার আমরা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে স্বাভাবিকভাবে বিগত সময় যেভাবে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে বর্তমান আমাদের সরকারের সেই নিয়োগ প্রক্রিয়া আমরা পরিবর্তন করেছি এবং সেটা অবশ্যই স্বচ্ছতার মাধ্যমে হয়, মেধা ভিত্তির মাধ্যমে হয় এবং যারা এর যোগ্য তারা প্রপারলি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তাদের চাকরি পাচ্ছে। কে পাচ্ছে সে পরিচয় তার একমাত্র তার যোগ্যতা তাকে বিবেচিত করে। কে চাকরি পাচ্ছে তাকে নির্দিষ্ট করে কেউ দেওয়ার কোনো সুযোগ এই সরকারের মধ্যে আমাদের রাখেনি। সুতরাং এই চাকরি অনেকে পাচ্ছে, তাদের কোনো পরিচিতি, তাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা কোনো বিবেচ্য বিষয় সরকারের মধ্যে নেই। সরকার একটা বিবেচ্য বিষয়, যেই যাবত চাকরি পেয়েছে তাদের যোগ্যতা বলে পেয়েছে, কারো দয়া তারা চাকরি পায়নি। আমি মনে করি তারা এই শক্তি যথেষ্টভাবে এভাবে মানসিক একটা শক্তিও তাদের মধ্যে পায়। কারণ দয়া দেওয়া এক জিনিস, আর কারণ নিজের সক্ষমতা বজায় রেখে যোগ্যতা বজায় রেখে চাকরি পাবো সেটা অন্যতম। তো এই বিভিন্ন এই নিয়ম নীতি মেনে টিপিএসসি, জিআরবিটি, টিআরবিটি বা অন্য কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যখন নিয়োগ প্রক্রিয়া একটু সময় সাপেক্ষে, কারণ বারবার আমরা স্বীকারও করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এটা সময় সাপেক্ষ, কিন্তু সরকারের কাজকে বন্ধ রাখা যাবে না। সরকারি কাজকে জনগণের স্বার্থে যেখানে সরকারের কাজ এটা চালু রাখার জন্য অবশ্যই আমরা এই পাবলিক সার্ভিস এবং উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত না তার জন্য আমরা অবশ্যই আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল চাকরি সময় সময় আমাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো আমাদের পরিচালনা করে রাখতে হয়েছে। এবং তারও একটা বিবৃতি আমি দিচ্ছি, অনেকে বলেছেন, আমরা নিশ্চয়ই দিয়েছি, যেগুলো নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে সেখানে সরকারের কাজ চলত এবং সেখানে তার জন্য কি হয়েছে আমি আবারও সেটা সংখ্যা 2018-19 থেকে বলছি যে কন্ট্রাকচুয়াল চাকরি 18-19 আমরা 34 জন দিয়েছি এবং 19-20 476 জন দিয়েছি এবং 2020-21 1435 জন দিয়েছি, 2021-22 সালে 2769 জনকে দিয়েছি এবং 2022-23 1560 জনকে দিয়েছি, 2023-24 3694 জনকে দিয়েছি এবং 2024-25 3349 জনকে দিয়েছি, 2025-26 558 জন দিয়েছি এবং 2026-27 169 জনকে দিয়েছি। আর টোটাল সংখ্যা
14,084। রেগুলার ছাড়া এগুলো আমি বলেছি, এগুলো সমস্ত কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং আসন। সেই আসন 19-এ আমরা 1,408 জন দিয়েছি, 2019-20-তে 399 জন দিয়েছি এবং 2020-21-এ 1,610 জনকে দিয়েছি। 2021-22-এ 891 জন, 2022-23-এ 1,081, 2023-24-এ 1,752 এবং 2024-25-এ 1,674 এবং 2025-26-এ 1,297, 2026-27-এ 2,032। এই টোটাল মিলে আমরা 26,228 জনকে আমাদেরকে এই কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং আমরা যুক্ত করতে হয়েছে। এবং এছাড়াও যেখানে শূন্যপদ কেবলমাত্র এন্ট্রি পোস্টেই থাকে না, কর্মচারী অবসর করার পর শূন্যপদ অটোমেটিক্যালি সৃষ্টি হয়। যখন কোনো কর্মচারী অবসরে যান তখন যে পদ থেকে অবসরে যান তার গ্রুপ ডি ব্যতীত অন্য পদ সাধারণত পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব। এবং বর্তমান সরকারের আমলে পদোন্নতি সংক্রান্ত একটি মামলা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় অনেকদিন যাবত আমরা পুরো পদোন্নতি প্রক্রিয়া বন্ধ ছিল। কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর এই প্রমোশন প্রক্রিয়ার জটিলতা নিরসনে আমরা অ্যাডহক প্রমোশন পলিসি আমরা চালু করতে হয়েছে আমাদের, যাতে কর্মচারী একদিকে প্রমোশন পায়, অন্যদিকে যাতে অধিকতর শূন্যপদ এটা সৃষ্টি হয় এবং রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অ্যাডহক প্রমোশন পলিসির মাধ্যমে যারা প্রমোশন পেয়েছিল তাদেরকে পরবর্তীকালে রেগুলার করা হয়েছে। যেহেতু প্রমোশন রিলেটেড মামলাটি এখনো মহামান্য সুপ্রিম কোর্টের কেয়াধীন আছে, তাই আমাদের সরকার আইনত বিষয়গুলো বিবেচনা করে দেখছে যাতে এই মুহূর্তে আইনসম্মত ভাবে দ্রুত পদোন্নতি পাওয়া যায়। এছাড়াও যে বর্তমানে যে প্রত্যেকটি দপ্তরে আমাদের কাছে তথ্য মোতাবেক কোন কোন জায়গাতে কোন কোন দপ্তরে কিভাবে নিয়োগের প্রক্রিয়া জারি চলছে। যেমন ধরুন গ্রামোন্নয়ন দপ্তর, টিপিএসসির মাধ্যমে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি, 105 জন ডিপ্লোমা এবং 93 জন এই নিয়োগ প্রক্রিয়া চলছে। ডিগ্রিতে 105, ডিপ্লোমাতে 93 জন। এটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 8টি পদে, ডিগ্রি এবং 5টি এবং ডিপ্লোমা 3টি। এটা টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। ত্রিপুরা পুলিশের 6,700 স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তি অলরেডি আমাদের অর্থ সেখানে অনুমোদন দিয়ে দিয়েছে, প্রক্রিয়া চলছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ইউথ অর্গানাইজার, জুনিয়র পিআই, কোচ ইত্যাদি 326টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। পিডব্লিউডি আরএনবি টিএস গ্রেড 5 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি এর 195টি পদ এবং টিএস গ্রেড গ্রুপ 5B জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এর 115টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, কানুনগো, আমিনের 141টি পদের লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। শিল্প বাণিজ্য দপ্তর 42টি সিনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 6টি এলডিসি ও 6টি ড্রাইভার পদ পূরণের প্রক্রিয়া চলছে। তাছাড়া এক্সটেনশন অফিসারের 6টি, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38টি, স্টোর কিপারের 4টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি দপ্তর এগ্রিকালচার অফিসার 136টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট মেশিনম্যান, চার্টম্যান, রাইন্ডার 15 পদে এটি নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং স্বরাষ্ট্র দপ্তরের আরেকটা স্বরাষ্ট্র কারা দপ্তরের ওয়ার্ডার, পুরুষ ও মহিলা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে মোট 283 জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। ট্যাক্সেশন অ্যাক্সেস অর্গানাইজেশন, অর্থ দপ্তরের অধীন কর সংস্থার মধ্যে 3টি সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস এবং 9টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। কমিশনার অফ এক্সাইজ দপ্তরে টিপিএসসির মাধ্যমে
88টি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পদের নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। সেকেন্ডারি এডুকেশন দপ্তরের অধীনে 700টি গ্র্যাজুয়েট টিচার পদে পূরণের প্রক্রিয়া টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রক্রিয়া। হায়ার এডুকেশন দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 201টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ গেজেটের পদে শূন্য পূরণের জন্য টিপিএসসির কাছে রিকুইজিশন পাঠিয়েছে। সম্প্রতি টিপিএসসি তাদের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট পরীক্ষার প্রথম পর্বে সরকারি অধ্যাপক পদের জন্য 74 জন প্রার্থীকে সুপারিশ করেছে এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের দ্বিতীয় পর্বের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইন্সপেক্টর মিউজিক কলেজে 19টি পদ পূরণের জন্য জিআরবিটির কাছে পাঠানো হয়েছে। এলিমেন্টারি এডুকেশন দপ্তর 1036টি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 1020টি গ্রাজুয়েট টিচার এবং 352টি প্রি প্রাইমারি টিচার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 42টি সুপারভাইজার পদ এবং 4টি সিডিপিও পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। রাজস্ব দপ্তর 14টি রেভিনিউ ইন্সপেক্টরের পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। তাছাড়া তহসিলদার, জুনিয়র সার্ভেয়ার, আমিন ও মহরারের 240টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্পদ বিকাশ দপ্তর ভেটেরিনারি অফিসার 110টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। নির্বাচন দপ্তর 36টি জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, 11টি এলপিসি ও 4টি গ্রুপ ডি পদ জিআরবিটির মাধ্যমে নিয়োগ করার প্রক্রিয়া চলছে। পর্যটন দপ্তর অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসারের 2টি পদ, এলডিসি 6টি পদ ও গ্রুপ ডি 13টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ পরিসংখ্যান দপ্তর ইনভেস্টিগেটরের 23টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জিএপিএনডি ডিপার্টমেন্ট 100টি PA2 পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে বর্তমানে চলছে। তথ্য ও প্রযুক্তি দপ্তর 220টি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার এবং 2টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। তাছাড়া 7টি এডিসি পদ ও 2টি এমটিএস এর পদ জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। একটি ড্রাইভারের পদে নিয়োগ করা হবে। বন দপ্তর 104 জন ফরেস্টার এবং 167 জন ফরেস্ট গার্ড নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এবং ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর গার্ডের 56টি পদ পূরণ প্রক্রিয়া বর্তমানে চলছে। তথ্য সংস্কৃতি দপ্তর রিপোর্টার, এলডিসি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট রাইটার, ফোক আর্টিস্ট ইত্যাদি পদে 50 জনকে নিয়োগ করা হবে। ডাইরেক্টর অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের 5টি ইন্সপেক্টর অফ স্মল সেভিংস পদে নিয়োগ করা হবে এবং হোম ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস দপ্তর 329টি পদে ফায়ারম্যান 304টি ও ড্রাইভার 25টি নিয়োগ প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর অফ প্রসিকিউশন 8টি ডেপুটি ডাইরেক্টর ও 1টি ডাইরেক্টর পদ টিপিএসসি এর মাধ্যমে পূরণের প্রক্রিয়ার মধ্যে চলছে। রাজ্য সৈনিক বোর্ডে ওয়েলফেয়ার অফিসার, এলডিসি হেড ক্লার্ক পদে 11 জনকে নিয়োগ করা হবে। আইন দপ্তরের এলডিসি লাইব্রেরি, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ পদে 16টি পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় দপ্তর অডিট, কোঅপারেটিভ, ইনভেস্টিগেটর, কোঅপারেটিভ, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর ইত্যাদি 127টি পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জিএসএ দপ্তর মাল্টিটাস্কিং স্টাফের 88টি পদ জিআরবিটি এর মাধ্যমে পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজের 2টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে এবং ট্রেজারি ডাইরেক্টরের গ্রুপ বি, গ্রুপ সি এর প্রায় 81টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য দপ্তর প্রফেসর সুপার ফেসিলিটি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 18টি পদ, মেডিকেল অফিসার ডেন্টালের 6টি পদ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের 2টি পদ এবং ফুড সেফটি অফিসারের 16টি পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। স্বাস্থ্য দপ্তরের অধীনে 50 জন মার্চ 100 জন পুরুষ মহিলা এমপিডব্লিউডি নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো অলরেডি অর্থপ্রাতে অনুমোদন হয়েছে এবং এই টোটাল সংখ্যাটা 13,338টি পদ টোটাল অনলাইনে পাইপলাইনে আছে, যেগুলো
এগুলো হলে এগুলোর সঙ্গে এগুলো আমাদের পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার শূন্যপদ পূরণে কোথাও অনীহার জায়গা নেই। আপনারা বারবার বলেছেন, এখানে আলোচনা হয়েছে, শুধু একটা জায়গায় অবশ্যই আপনারা বলেন, সেটা আমরা অস্বীকারও করি না, যে প্রক্রিয়াতে যে সিস্টেম, যে পদ্ধতি ট্রান্সপারেন্ট করার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে নিয়োগ প্রক্রিয়ার একটা বিলম্বিত, এটা অবশ্যই এটা আপনারা বলেন, সেটা আমরা অস্বীকার করি না। এবং সেই সঙ্গে যাতে সরকারের কোনো কাজ যাতে কোথাও না বাধাপ্রাপ্তি হয়, এবং তার জন্য কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং এর মাধ্যমে আমরা সেই কাজটুকু পরিচালনা করার ব্যবস্থা আমরা নিয়েছি। তো এখানে আমরা দিচ্ছি, এরপরে আরো আসবে না, প্রতি মাসে বা বছরের বিভিন্ন সময়ে এখানে রিটায়ারমেন্টে যাতে অটোমেটিক্যালি শূন্যপদ আমরা সৃষ্টি হবে, এবং সময় যখন এগুলো ঠিক প্রসেস অনুযায়ী কমপ্লিট হবে, তো অটোমেটিক্যালি বাইরে এখন এরকম নয় যে আর এগুলো কেন দেওয়া হচ্ছে না, আসলে এগুলো কমপ্লিট করা, কারণ এখানে যদি আমরা দিয়ে দিই সবকটা প্রসেস করে যদি দেরি হয়, তাহলে অটোমেটিক্যালি সেগুলো আবার ওই ল্যাপস হয়ে যায়। তো সেই কারণে এগুলো আমরা দফে যখনই ছাড়তে তার সঙ্গে আবার পরে নেক্সট স্টপে আমাদের সেখানে আমাদের দাঁড় করে দেওয়া হচ্ছে। এবং এগুলো এই শূন্যপদ বা যেখানে রিক্রুটমেন্টের যে প্রশ্নটা আসে, সেটা অবশ্যই ডিপার্টমেন্ট ওয়াইজ অর্থকর আছে। অর্থক আসার পরে সেগুলো আমরা যদি পদ থাকে ক্রিয়েশন করা হবে, ফিলিং আপের সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে দিই। আগে একটা সময় শুধু ক্রিয়েশন করো, আবারও ঘুরে ক্যাবিনেটে আসবো, সেখানে ফিলিং আপের প্রশ্ন থাকতো, সেখানে একটা টাইম আপনার লাগতো বেশি, যাতে তড়িঘড়ি হয়। ফাইন্যান্স দপ্তরে আমরা সেটা নতুন করে দিচ্ছি ক্যাবিনেটে, যে ফিলিং এবং ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে যাতে পাই ডিপার্টমেন্ট গুলো পাঠায়, এবং সেগুলো থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটা ছেড়ে দেয়। এরপরে যে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে যায়, তখন কিন্তু ফাইন্যান্স দপ্তরের এই ম্যাটারটার মধ্যে কোন রকম কথা থাকে না। হ্যাঁ, অনেকে এখানে বলেছেন যে সরকার এগুলো দেখা উচিত, যে এগুলো আরো ত্বরান্বিত করার জন্য সময়ে সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের মন্ত্রিসভার সদস্যরা এই নিয়ে বারংবার আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, যাতে এটা প্রসেস পদ্ধতি করা যায়। কিন্তু এর বাইরে আমরা অনধিকার চর্চা করার মতো আমরা করতে পারি না। এবং সেই সঙ্গে এটাও ঠিক কথা উঠেছে, যেখানেও বলেছে যে টিপিএসসির এই যে এরা যে পরিচালনা এই যে কমিটি, তার জন্য লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, বা জিআরপিটি বিভিন্ন সময় যেখানে সংখ্যা যদি কম হয়, এই প্রক্রিয়াটাকে তড়িঘড়ি করার জন্য সেখানে সরকার আপত্তি, সেখানে সব জায়গাতে আমাদের সরকারের তরফ থেকে সেগুলো আমরা অনুমোদন দেওয়া হয়েছে। এমনি ধরুন এখানে মাননীয় সদস্য ওনারা যা বলেছেন, সবাই একই রকম দস্তার ইসলাম বাবু যেরকম লিখেছেন, বা আপনাদের যা লিখেছে, বা সুদীপ বাবু যেরকম লিখেছেন, সবার মোটামুটি আছে। সুদীপ বলেছেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না, এটা আপনারাও বলেছেন, এটাও সত্যি কথা, যে ভ্যাকেন্সি আছেন বলেই তো আমরা এগুলো আমরা ফিল আপের জন্য দিয়েছি, আছে বলেই তো চাকরি দিচ্ছি। এরকম তো আমরা অস্বীকার করছেন যে ভ্যাকেন্সি নেই। আজকে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি ব্যাখ্যা দিয়েছি এবং যা করেছি সেটাও বলেছি। এখন এগুলো আমাদের টোটালি সরকার যদি তাকে না দেওয়ার কোনো পরিকল্পনা থাকতো, তাহলে অবশ্যই বারবার এই শূন্যপদ পূরণের জন্য আপনাদের বলা, কোথাও তার কোনো থাকতো না। বলেছেন ঠিক আছে, আমরা করছি, আপনারা চাইছেন আমরা করছি, কিন্তু আমরা করছি না যে শব্দটা হচ্ছে, সেটা তো আমরা সরকার সমর্থন করতে পারি না। তেমনি আমাদের মাননীয় সদস্য রঞ্জিত বাবু একটা কথা বলেছেন, যে ব্যাকলগের ব্যাপার, অবশ্যই যদিও ব্যাকলগ ব্যাপারটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে এটা আসে না, এটা আসে ডিপার্টমেন্টের কাছে। যে ডিপার্টমেন্টগুলো যদি এখানে কোথাও ব্যাকলগ হয়ে থাকে, সেই ডিপার্টমেন্ট, তো আপনি যখন রেখেছেন, আমি এটাও বলি, যেটা আমাদের কাছে সরাসরি ফাইন্যান্সের রিপোর্ট থাকে না, তবে এটা অবশ্যই যখন বলেছেন, আমরা আমাদের তরফ থেকে, ফাইন্যান্সের তরফ থেকে আমরা সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে এই ধরনের ব্যাকলগ থাকতে যাতে এগুলো তারা এগুলো আবার এখানে পাঠায়। আর সেই সঙ্গে এসটি এবং এসসি এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সেগুলো তো এগুলো আসবে। তবে একটা কথা আপনি বলেছেন যে আউটসোর্সিং এর নেওয়া যে নেওয়া হয়, তাদের মধ্যে আপনাদের এখানে এসটি যেখানে রোস্টার মেনটেন করা হয়, যেটা আপনি বলেছেন,
এটা ঠিক যে এই যে আউটসোর্সিংটা নেওয়া হয় সেটা কিন্তু একটা কোনো এজেন্সির মাধ্যমে নেওয়া হয়। তো সেখানে এজেন্সি সেখানে ঠিক করে নেয়, তারপরেও আমাদের থাকে যেটা রোস্টার মেনটেন করা যাতে প্রক্রিয়াটা চালু রাখে, 31%, 17% যাতে এটা মেনটেন করা হয়। এমন নয় যে সরকার বলে না যে এমনি একতরফা দিয়ে দেবো। সেখানে ইন্টারভিউ হয়, তারা করে, যেসব এজেন্সিগুলো শপথের মাধ্যমে করা হয় সেটা কিন্তু মেনটেন করা হয়। তারপরও আপনি বলছেন যদি হয় এরকম আউটসোর্সিং এর ক্ষেত্রে, সেটাও আগামী সময় আমাদের নেক্সট এটা অবশ্যই আরো ভালো করে ফলো আপ করা হবে। কারণ এখানে কোন সরকারি চাকরি কি আউটসোর্সিং কি কন্ট্রাকচুয়াল পার্মানেন্টের কথা ছেড়ে দিন, মানে কম্পালসারি সেখানে রোস্টার মেনটেন করতে হবে। এখানে কোথাও কোনো গ্যাপ দেওয়ার জায়গা নেই। তো সুতরাং এই জায়গার ক্ষেত্রে যদি কোথাও কোথাও তাকে ডিসপুট থাকে, আপনি বলেছেন প্রস্তাব রেখেছেন, সেটা অবশ্যই আমরা এই সময় পরবর্তী সময় আলোচনা করে দিকে যাতে এটা মেনটেন করা হয়। আমি এই মুহূর্তে বলবো না যে হয় না, কিন্তু আপনি বলেছেন যেহেতু সেটা আমরা মাথায় রাখবো, সেটা আমরা অবশ্যই আলোচনা করে নেবো কেন কোথায় এটা গ্যাপ হচ্ছে। এবং আমি অর্থের পক্ষ থেকে আমি আমার এই ডিটেলস আমার মানে যা তথ্য আমি দিয়েছি আপনাদের কাছে, এবং আমি অবশ্যই বলবো যে এই বেসরকারি প্রস্তাবে যেখানে ইসলামউদ্দিন মহোদয় এনেছেন, আপনাকে অবশ্যই সেটা বলবো যে আপনি এনেছেন এবং সেটা নিয়ে আলোচনা করার দায়িত্ব সরকারের আছে, এবং সরকার তার আপনার যে বক্তব্য রেখেছেন সেটা সরকারের পক্ষ থেকে যতটুকু সেটা আপনাকে এই সভাকে জানানো এটা আমাদের অবশ্যই কর্তব্য। কিন্তু যে অর্থ নিয়ে আপনারা বলছেন যে শূন্যপদ পূরণ করতে সরকার রাজি হয় না এবং সরকার করছে না, সরকার অবহেলা করছে বা সবাই এটা নিয়ে অবজ্ঞা করছে, সেটা আমরা সেটা মেনে নিতে পারি না। তারপরে বেসরকারি ব্যবস্থা যেহেতু বলছেন যে এই বক্তব্য বলতে আমি এই বক্তব্য আমি সমর্থন করি না। আমি এটাকে অবশ্যই আমাদের তরফ থেকে আমি এটাকে খারিজ করলাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। এখন আমি মাননীয় ইসলামউদ্দিন একটু ক্লারিফিকেশন ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ, খুব পরিশ্রম করেছেন নিজেদের পক্ষে যুক্তি টানার জন্য, আপনাকে করতেই হবে বলেছেন, ঠিক আছে। কিন্তু আপনার কিছু যুক্তি দেখিয়েছেন যে ভ্যাকান্সি মানে 1 বছর থাকলেই যদি 1 বছর যদি পরে যদি মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় এটা আর থাকে না। শুনুন না, এত অধৈর্য কেন, এত অধৈর্য কেন? আপনি 1 বছরের মধ্যে রিক্রুট করতে পারেন না, দিস ইজ ইউর ফেলিওর, ইট ইজ ইউর ফেলিওর। কিন্তু এই পদটা ক্রিয়েট করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ পার্মানেন্ট পোস্ট। সেই পার্মানেন্ট পোস্ট আপনি 1 বছর নানা কারণে, হতে পারে রিক্রুটমেন্ট বোর্ডের কারণে, হতে পারে আপনি ফাইন্যান্স থেকে রিক্রুটমেন্টের ক্লিয়ারেন্স দেননি, হয়নি, এই জন্য এটা অ্যাবলিশ হয়ে গেছে। দিস ইজ দি ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 বলছেন না, এখানে আমাদের প্রস্তাবে, মাননীয় ইসলামউদ্দিন সাহেবের প্রস্তাবে এখানে কোন রিক্রুটমেন্ট হয় না কথা বলা হয়েছে বাল্ক অফ ভ্যাকান্সিস এটা পূরণ করা হোক। এই যে আপনি তথ্য দিয়েছেন, হ্যাঁ তথ্য আপনি একদম অ্যাকুরেট দিয়েছেন। সব টেনে টুনে 2018 থেকে মাত্র উঠতে পেরেছেন 22,000। ঠিক আছে, তাহলে আরো আপনাকে 5,000 দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জয়েন করেছেন তো এইভাবে করতে থাকলে আপনাকে ডিস্টার্ব করছি না। আপনি বলুন, আপনি যেটা বলেছেন 22,000 তো অবশ্যই বলেছে আপনাকে 1-2 করে সবই, আরো যেটা হচ্ছে সেটাও বলুন। না না, তাহলে এটা না বলেছে এখনো 22,000 বলেছেন। ঠিক আছে, আপনি দিয়েছেন, আপনার কথাটাই বলছি, আপনাকে তো আমি আপনাকে সাপোর্ট করি তো বলছি। ঠিক আছে, হয়েছে 22,000, কিন্তু এই 8.5 বছরে রিটায়ারমেন্ট কথা হয়ে গেছে। একমাত্র শিক্ষা দপ্তরে 16,000 টিচার রিটায়ারমেন্টে গেছে। তা আপনি কি বলেন? শুনুন, আরে আপনি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। 3rd বলছেন
যে স্বচ্ছতা। তাহলে কি আবার নতুন আলোচনা শুরু হয়েছে? কি আপনি দেখেন বারবার 2 ঘন্টা আলোচনা হয়েছে, না, 2 hours, আরে not at all, not at all। থাকে এত সুন্দর ফাইন্যান্স মিনিস্টার এত সুন্দরভাবে প্লেস করেছে হাউস অনেক বলেছেন, আপনারা রাজ্যবাসীকে বলেছেন। বিভ্রান্ত করার জন্য কৌশল, অনেক রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নিয়ম কৌশল। No, না, অনেক শুনুন না, আমি তো ওনার পক্ষে বলছি, বলেছেন তো, যদি দরদ থাকে অনেকবারই হয়েছে তো। না, না, সফেটের মাধ্যমে নিয়োগ করছেন। সফেটটা কি? সোসাইটি ফর এটা কি পয়েন্ট অফ প্রভিশন ব্যাপার আছে? এটা কি পয়েন্ট অফ প্রভিশন ব্যাপার আছে? এটা প্রাইভেট মামলা রেজিস্ট্রেশন। এটা ওর কোনো স্কোপই নাই। কোন স্কোপে কথা অনেক বলছে? উল্লেখ করা হয়েছে। কোন অধিকারের কথা বলছে? অনেক উল্লেখ করা হয়েছে, অনেক উল্লেখ করা মিনিস্টার বললো স্যার, হ্যাঁ। মিনিস্টারের পরে ওনার স্কোপ নেই। আগে বলতো না, নো অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো নো নো উল্লেখ করা হয়েছে। নো বলছি, নো নেই নেই নো অনেক না, অনেক বন্ধ উল্লেখ করবে, করা হয়েছে। বন্ধ করবে, চলে যান, চলে যান। এখন আমি মাননীয় রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল, একটা রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল, ঠিক আছে। রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল। অর্থমন্ত্রী এত সুন্দর করে প্লেস করেছে, জানে হাইলাইট হবে কালকে, সেই জন্য রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য কৌশল। চলে যান, বিভ্রান্ত করলে হবে না। এটা জানি যাবে স্যার, হয়েছে, এটা জানি যাবে। ওয়াক আউটের জন্য প্ল্যান, ওয়াক আউটের জন্য প্ল্যান, ওয়াক আউট করার জন্য প্ল্যান। কারণ ইম্পর্টেন্ট দুটা বিজনেস আছে, সেটা পার্টিসিপেট করবে না। এটা হলো কৌশল, রাজ্যবাসীকে কৌশল, এটা রাজ্যবাসীকে বিভ্রান্ত করার কৌশল। মাইকটা মাইকটা কোথায় আছে দেখেন, মাইকটা মন্ত্রীর পরে ঠিক আছে। স্যার, মন্ত্রীর পরে অনেক বড় হয়েছে না, মন্ত্রীর পরে পারে কিনা? আরে নেই, পারবে? নেই। সমর্থন no? আরে বহু No? বড় হয়েছে। No? ওনাকে বসান আপনি। না, আমি বলবো, আপনি আগে। আমি বলছি, আপনাকে বসুন, দেওয়া হয়েছে। বসুন, ঠিক আছে, আমি তো শেষ বসুন, আমি শেষ করছি। বসুন, শেষ নয়, আমি শেষ বসুন, করছি। বসুন, আমি বলছি না বসুন, আরে নো, আপনার কথা স্কোপ নেই, নো স্কোপ, অনেক গায়ের জোর চলবে না, গায়ের জোর চলবে না। অনেক বলা হয়েছে। এটা সিপিএম এর আমল না, দুই তিনজন বলেছে, এটা সিপিএম এর আমল না, আরে বহুত বলেছে। গায়ের জোর চলবে না এখানে, হ্যাঁ। এটা একদম গুটিয়ে ফেলবো, গায়ের জোর চলবে না এখানে। হবে না। বহুত দাদাগিরি করেছেন, ঠিক আছে, 35 বছর বহুত দাদাগিরি করেছেন, বলেছেন তো। অনেক অন্যায় করেছেন, অনেক পাপ করেছেন, ক্রাইম করেছেন, বলছেন। কোনো কথা বলবেন না, কোনো কথাই বলবেন না। No! আরে কেউ না। একদম স্টপ, একদম স্টপ, একদম না, এলুকি সাহেব, একদম। আরে ওনাকে বলুন না আগে। ওনাকে বলুন আগে। ওনাকে বলুন। বসো, এলুকি সাহেব, বসো, বসেন বসেন। বসো, এখন বসো। না, এখন আমি মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি বুথে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই বিধানসভা সর্বশক্তিক্রমে প্রস্তাব করছে যে অবিলম্বে রাজ্য সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর সমস্ত শূন্য পদ দ্রুত পূরণে উদ্যোগ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য ইসলামউদ্দিন আনিত রেজলিউশনটি সভা Walk out! বাতিল হলো। Walk out! Walk out করো! Yes! বাতিল হলো। Yes! Walk out! Walk out! Walk out! করো ভাই, walk out করো। আর No stop! বসেন বসেন, রাজ্যবাসী দেখে যাক, আরো রয়েছে, আরো রয়েছে। রাজ্যবাসী দেখে যাক, আরো রয়েছে, থাকো। বসেন বসেন বসেন, আরে বসেন বসেন বসেন, আরে বসেন, শুনেন 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 শুনেন, অধৈর্য হবেন না, সবাই শুনবেন। হ্যাঁ। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন। আমি এখন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেনকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই পবিত্র বিধানসভায় আমি যে বেসরকারি প্রস্তাবটি পেশ করতে যাচ্ছি সেটি শুধু ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রস্তাবটি আগামী দিনে
নেক্সট জেনারেশন তথা যুব সমাজের ভবিষ্যৎ তথা কর্মসংস্থান এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি। রেজলিউশনটা আগে পড়ে নিন। পড়ছি স্যার, পড়ছি স্যার, আগে পড়ে নিন প্লিজ। এটা পড়ে তারপর আপনি পড়ছি বলবেন। স্যার, পড়ছি। আগে পড়ে তারপর। এটি আমাদের জন্য আমার উত্থাপিত বেসরকারি প্রস্তাবটি হলো রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ত্রিপুরায় ইনফরমেশন টেকনোলজির ব্যবস্থা